পরীক্ষা নবম 2013 সালে অনুষ্ঠিত। মেরিন ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাবের রামিল বা পাশে দেওয়া আছে, পুরাতন পদ্ধতিতে মাঝখানের সবুজ কলামে দেওয়া আছে, আর নীল কালি দিয়ে আধুনিক পদ্ধতিতে দেওয়া আছে। তো সমন্বয় থেকে শুরু করা হচ্ছে। সমন্বয় 1, সমাপনী মজুত পণ্য 43,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত 5,000। বিমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। তো আমরা জানি সমাপনী মজুত পণ্য বিশদ আয় বিবরণে বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত কৃতি পণ্যের ব্যয়ের নিচে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করতে হয়, অর্থাৎ বিক্রিত পণ্যের শেষের দিকে আমরা সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করব। ইনার কলামে লিখব 43,000 টাকা, এবং যেহেতু আগুনে বিনষ্ট পণ্য এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, এই জন্য আমরা 5,000 টাকা এটা বিয়োগ করে দিব। একইভাবে পুরাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে দেখাবো। এবং বিশদ আয় বিবরণী অর্থাৎ আধুনিক পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তি হিসেবে একইভাবে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে আগুনে বিনষ্ট পণ্য দেখাবো। আর পুরাতন পদ্ধতিতে উদ্বৃত্ত পত্রে সম্পত্তি পাশে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে দেখাবো। আর আগুনে বিনষ্ট পণ্য যেহেতু ক্রয়ের সাথে সম্পর্কিত, এই জন্য আমরা ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ করে দেখাবো। তো আমরা আগেই বিনষ্ট পণ্যর টাকা অন্তর্ভুক্ত করে নিলাম। একইভাবে পুরাতন পদ্ধতিতেও ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা বিয়োগ করে দেখাবো। যেহেতু বিমা কোম্পানি এই 5,000 টাকার 60% ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, এজন্য আমরা এই পরিচালন ব্যয়ের পরবর্তী এন্ট্রি অপরিচালন ব্যয় আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা দেখাবো, এবং এর বিমা দাবি 60%, অর্থাৎ 5,000 60% করলে হয় 3,000 টাকা। এই 3,000 টাকা বাদ দিয়ে দেখাবো। এবং এই 3,000 বিমা দাবি এটা চলতি সম্পদে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে বিমা দাবি হিসেবে সমাপনী নিচে দেখাবো। একইভাবে পুরাতন পদ্ধতিতে উদ্বৃত্ত পত্রে বিমা দাবি 3,000 টাকা দেখাবো, এবং লাভ লোকসান হিসাবে আগুনে বিনষ্ট পণ্য থেকে বিমা দাবি টাকা বিয়োগ দিয়ে দেখাবো। এই 1 নম্বর সমন্বয় এন্ট্রি শেষ হলো। এরপর সমন্বয় এন্ট্রি 2, মাসিক 1,500 হারে একজন কর্মচারীর 3 মাসের বেতন অপরিশোধিত অর্থাৎ বকেয়া রয়েছে। আমাদের দেখতে হবে মিলে বেতন মজুরি কত দেওয়া আছে, 28,000 টাকা। এটা বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের প্রথম এন্ট্রিটি হবে। তো প্রথম এন্ট্রিটা আমরা অন্তর্ভুক্ত করে নিই 28,000 টাকা, এবং 3 মাসের বকেয়া প্রতি মাসে 1,500 টাকা করে, 3-15 4,500 টাকা বকেয়া আছে। এই 4,500 টাকা আমরা বকেয়া যোগ করে নিব। মনে রাখতে হবে সমন্বয়ের সকল বকেয়া যোগ হয়, সমন্বয়ের সকল অগ্রিম বিয়োগ হয়। এবং আর্থিক অবস্থার বিবরণীতে এই বকেয়া এন্ট্রি নিতে হবে। এই বকেয়া খরচ একটি দায় হিসেবে গণ্য হয়, এজন্য চলতি দায়ে আমরা এই বকেয়া বেতন 4,500 টাকা অন্তর্ভুক্ত করে ফেলব। একইভাবে পুরাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসাবে প্রথম এন্ট্রি বেতন মজুরি, এর সাথে যোগ করব বকেয়া, এবং বকেয়া খরচ হিসেবে দায় পাশে বকেয়া বেতন 4,500 টাকা লিখব। তো 2 নম্বর সমন্বয় শেষ। 3 নম্বর সমন্বয় দেনাদার ও পাওনাদারের ওপর যথাক্রমে 3% ও 2% বাড়তি সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। দেনাদারের ওপর 3%, এটা হচ্ছে কুলীন সঞ্চিতি। তো আমরা জানি এই পরিচালন ব্যয়ে আমরা নতুন কুলীন সঞ্চিতি, অর্থাৎ দেনাদার যত টাকা দেওয়া আছে 20,000 টাকা, এই 20,000 টাকার 3% টাকা পরিচালন ব্যয়ে নতুন কুলীন সঞ্চিতি হিসেবে দেখাবো। এবং অপরিচালন আয়, অন্যান্য আয়, পাওনা বাড়তি সঞ্চিতি, যেই পাওনাদারের 25,000 টাকার 2% আমরা দেখাবো।
আর আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার যে চলতি সম্পত্তিতে দেওয়া থাকে সেই দেনাদার থেকে 3% বাট্টা বিয়োগ দিব, আর পাওনাদার চলতি দায় থেকে 2% বাট্টা সঞ্চিতি বাদ দিব। তো প্রথমে দেনাদারের হিসাবটা অন্তর্ভুক্ত করি। দেনাদার 20,000 টাকা এবং এই 20,000 টাকার 2% নতুন কর্মী সঞ্চিতি 600 টাকা, যেটা আবার পরিচালন ব্যয় নতুন কর্মী সঞ্চিতি হিসেবে দেখাতে হবে। তাহলে নতুন কর্মী সঞ্চিতি 600 টাকা। আর পাওনাদার থেকে 2%, পাওনাদারের হচ্ছে 25,000 টাকা, এর 2% করলে হয় 500 টাকা। এই 500 টাকা পাওনা বাটা সঞ্চিতি, যেটা আমরা অপরিচালন আয় বা অন্যান্য আয় পাওনা বাটা সঞ্চিতি হিসেবে দেখাবো। আর পুরাতন পদ্ধতিতে একইভাবে আমরা প্রথমে দেনাদার টাকা লিখব সম্পত্তি পাশে, আর দায় পাশে লিখব পাওনাদার টাকা এবং সঞ্চিতিগুলো বিয়োগ করে দিব। আর লাভ লোকসান হিসাবে এই নতুন কর্মী সঞ্চিতি অর্থাৎ দেনাদারের সঞ্চিতিটা ডেবিট পাশে লিখব, আর পাওনা বাটা সঞ্চিতি আমরা ক্রেডিট পাশে লিখে নিব। 3 নম্বর এন্ট্রি শেষ, সমন্বয় এন্ট্রি শেষ। এবার 4 নম্বর সমন্বয়। ইজারা সম্পত্তির প্রয়োজনীয় অংশ অবলোকন করতে হবে। এখন ইজারা সম্পত্তি দেওয়া আছে 10 বছরের 50,000 টাকা। তো আমরা যদি 50,000 থেকে 10 দিয়ে ভাগ করি তাহলে পাই 5,000, অর্থাৎ প্রতি বছরে 5,000 টাকা করে অবলোকন করে 5×10 50,000 টাকার ইজারা সম্পত্তি হিসাব করতে হবে। তো আমরা জানি এটা একটা স্থায়ী সম্পত্তি, ইজারা সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তির মধ্যে ইজারা সম্পত্তির টাকাটা লিখব আর্থিক অবস্থার বিবরণে। ইজারা সম্পত্তি 50,000 টাকা এবং অবলোকন অর্থাৎ 50,000কে 10 দিয়ে ভাগ করলে হয় 5,000 টাকা, এটা প্রতি বছর অবলোকন করব। তো এটা পরিচালন ব্যয় অবচয়ের মধ্যে ইজারা সম্পত্তির অবলোকন হিসেবে আসবে 500 টাকা, 5,000 টাকা। একইভাবে সম্পত্তি উদ্ধৃতপত্রের সম্পত্তির সাথে ইজারা সম্পত্তির 50,000 থেকে 5,000 টাকা অবলোকন করে বাদ দিয়ে দিব এবং লাভ লোকসান হিসাবে ইজারা সম্পত্তির অবলোকন ঘরে দেখাবো 5,000 টাকা। তো এই সমন্বয়গুলো শেষ। এবার আমরা দেখি রেওয়া মিলের ভিতরে যে সমন্বয় রয়েছে সে নিয়ে আলোচনা করি। তো 10% সঞ্চয়পত্র, যেটা মে মাসের 1 তারিখে কিনা হয়েছিল 60,000 টাকা, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো আমরা বিনিয়োগের অর্থাৎ আর্থিক অবস্থার বিনিয়োগে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সেই ঘরে আমরা এই বিনিয়োগের টাকা বা 10% সঞ্চয়পত্রের টাকা অন্তর্ভুক্ত করব। বিনিয়োগ 60,000 টাকা। আর একইভাবে সম্পত্তির পাশে উদ্ধৃতপত্রের সম্পত্তির সাথে 10% সঞ্চয়পত্র বিনিয়োগের টাকা অন্তর্ভুক্ত করব। তো 10% সঞ্চয়পত্র বিনিয়োগ 60,000 টাকা, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো এর বিনিয়োগের সুদ হিসাব করতে হবে। আমরা দেখি বিনিয়োগের এই 60,000 টাকা 10% করলে হয় 6,000 টাকা। তো 6,000 টাকা সম্পূর্ণ 12 মাসে বিনিয়োগের সুদ আসার কথা, কিন্তু আমরা মে মাসের থেকে শুরু করেছি, অর্থাৎ মে থেকে ডিসেম্বর পর্যন্ত হয় 8 মাস। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 8 মাসের বিনিয়োগের সুদ ধরতে হবে। তাহলে এই 60,000 টাকা 10% করলে হয় 6,000 টাকা, যেটা 1 বছরের সুদ, কিন্তু আমাদের হিসাব করতে হবে 8 মাসের সুদের হিসাব। তো আমরা 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি এই 6,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে পাবো 1 মাসের সুদ, আর 8 মাসের সুদ হবে 4,000 টাকা। অর্থাৎ আবার বলছি
60,000 টাকার 10% করলে পাবো 12 মাসের সুদ, কিন্তু আমাদের 12 মাসের সুদের প্রয়োজন নেই, আমাদের 8 মাসের সুদ প্রয়োজন। তো আমরা এই 6,000 টাকাকে 12 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে আমরা এই 8 মাসের সুদ পাবো 4,000 টাকা। তবে লক্ষণীয়, এখানে রেওয়া মিলে প্রাপ্ত সুদের পরিমাণ দেওয়া আছে 3,500 টাকা, অর্থাৎ এখনও 500 টাকা পরিশোধ বা বকেয়া রয়েছে, পরিশোধ করা হয়নি বা বকেয়া রয়েছে। তাহলে আমরা কি করব? বিনিয়োগের সুদ আমরা বিশদ আয় বিবরণীর নিচে বিনিয়োগের সুদ লিখব। আমাদের প্রাপ্ত সুদ হচ্ছে 3,500 টাকা, যেটা রেওয়া মিলে দেওয়া ছিল। তো রেওয়া মিলে 3,500 টাকা লিখব এবং বকেয়া সুদ 500 টাকা যোগ করে দিব, কেননা আমাদের 8 মাসে সুদ আসে 4,000 টাকা। এই কারণে বাকি 500 টাকার হিসাব হচ্ছে বকেয়া সুদ হিসেবে। এই বকেয়া সুদই আবার আমাদের চলতি সম্পদে বিনিয়োগের সুদ বকেয়া সুদ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বিনিয়োগের সুদ 500 টাকা। একইভাবে পুরাতন পদ্ধতিতে লাভ লোকসানে বিনিয়োগের প্রাপ্ত সুদ 3,500 টাকা এবং বকেয়া সুদ 500 টাকা লিখে 8 মাসের সুদ হচ্ছে 4,000 টাকা। আর এই 500 টাকা চলতি সম্পত্তিতে লিখতে হবে বিনিয়োগের সুদ 500 টাকা, বকেয়া সুদ 500 টাকা। তো এই হচ্ছে মোট সমন্বয়ের হিসাব সমূহ। এবার আমরা রেওয়া মিল থেকে প্রতিটি এন্ট্রি ধাপে ধাপে করার চেষ্টা করব। তো প্রথম এন্ট্রি দেওয়া আছে উত্তোলন মূলধন, যেটা 1 লক্ষ টাকা, আর উত্তোলনের টাকা মূলধন থেকে বাদ যাবে 20,000 টাকা। তো আমরা পাচ্ছি 80,000 টাকা। একইভাবে আমরা উদ্ভূত পুরাতন পদ্ধতিতে মূলধন থেকে উত্তোলনের টাকা দায় পাশ থেকে বাদ দিয়ে দেখাবো। এরপর ক্রয় ও বিক্রয়, আমরা জানি নতুন পদ্ধতিতে প্রথম এন্ট্রিটা হয় বিক্রয় 1,20,000 টাকা, এটা আমরা অন্তর্ভুক্ত করে ফেলব। আর ইনার কলাম আমরা অন্তর্ভুক্ত করলাম, যেহেতু এর সাথে ফেরত আছে, ফেরতের টাকা বিক্রয় থেকে বিয়োগ হয়ে যাবে। 3,500 টাকা বিক্রয় ফেরত ডেবিট বিয়োগ দিয়ে দেখানো হলো। একইভাবে পুরাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাবে বিক্রয় থেকে ফেরতের টাকা বাদ দেওয়া হলো। এরপর ক্রয় হিসাব আসবে বিক্রিত পণ্যের ব্যয়, দ্বিতীয় এন্ট্রি। প্রথম এন্ট্রি হবে প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা একটু দেখি, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা। তো আমরা একটু প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা নিয়ে আসি। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা। যেই প্রারম্ভিক মজুত পণ্য সেটা আবার ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে প্রথম এন্ট্রিটা হবে 30,000 টাকা। এবার আমরা ক্রয় হিসাবগুলো তৈরি করে ফেলি। ক্রয় দেওয়া আছে 68,000 টাকা। তো আমরা ক্রয় হিসাবটা দেখি 68,000 টাকা। এ থেকে আমাদের ফেরতের টাকা বাদ যাবে আর বাট্টার টাকা বাদ যাবে। তো এখানে দেওয়া আছে নগদ বাট্টা আবার কারবারি বাট্টা। আমরা জানি নগদ বাট্টাগুলো আসবে বিক্রিত পণ্যের ব্যয় আসবে, এটা প্রদত্ত বাট্টা বা নগদ বাট্টা নামে। আমরা এই 1500 টাকা আগে অন্তর্ভুক্ত করে নিই। নগদ বাট্টা বা প্রদত্ত বাট্টা 1500 টাকা। আর কারবারি বাট্টা থাকে ক্রয় বা বিক্রয়ের সাথে। তো যেহেতু এটা ক্রেডিট পাশে আছে, তাহলে এটা অবশ্যই ক্রয়ের বাট্টার সাথে সংযুক্ত। আর যদি এটা কারবারি বাট্টা হিসেবে ডেবিট করে থাকতো তাহলে বুঝতে হতো এটা ক্রেডিটের সাথে সম্পর্কিত। তো আমরা এই ক্রয় থেকে বাট্টার টাকা 2,000 টাকা বিয়োগ দিয়ে দেখাবো। এবার আমরা ফেরত, যে ক্রয় ফেরত 2,500 টাকা, এটা বিয়োগ করে দেখাবো। একইভাবে পুরাতন পদ্ধতিতেও ক্রয় থেকে বাট্টা এবং ফেরত বাদ দিয়ে দেখানো হলো। এই নিট ক্রয় 58,500, নিট ক্রয় 58,500 মিলে গিয়েছে। এরপর ক্রয় শেষ, বিক্রয় শেষ। নগদ বাট্টা কারবারি বাট্টা লেখা হয়েছে। নগদ বাট্টা লাভ লোকসান হিসেবেও আমাদের দেখাতে হবে এই 1500 টাকা। আর পরিচালন ব্যয় নগদ বাট্টা দেখাতে হবে 1500 টাকা। এরপর ফেরত হিসাব করা হলো, সঞ্চয়পত্র হিসাব করা হয়েছে। পরিবহন খরচ, প্রত্যক্ষ খরচ
এই জন্য এটা বিক্রিত পণ্যের ব্যয়ে অন্তর্ভুক্ত হবে। পরিবহন খরচ 10,000 টাকা। একইভাবে ক্রয় বিক্রয় হিসাবে পরিবহন খরচ 10,000 টাকা অন্তর্ভুক্ত হবে। আর যাতায়াত খরচ যেটা পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটা পরোক্ষ পরিচালন ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে যাতায়াত খরচ আমরা পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত করে নিচ্ছি 3,800 টাকা। আর এটা পুরাতন পদ্ধতির লাভ লোকসান হিসাবে যাতায়াত খরচ 3,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে। এরপর বেতন মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে চালানি কারবারে প্রেরিত পণ্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চালানি কারবারে প্রেরিত পণ্য এটা এরকম একটা পণ্য যেটা মেহেরিয়ান ট্রেডার্স তাদের পণ্য থার্ড পার্টিকে বিক্রয়ের উদ্দেশ্যে প্রেরণ করে থাকে। অর্থাৎ কিছু একটা পণ্য যেটার খরচ মূল্য, অর্থাৎ মেরিন ট্রেডার্স যে কোম্পানিটি আছে বা যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা, যেটা থার্ড পার্টি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। কমিশনের বিনিময়ে সেই থার্ড পার্টি পণ্যটি বিক্রি করে দিবে এবং বিক্রিত পণ্য কমিশন টাকা বাদ দিয়ে বাকি টাকা এই মেরিন ট্রেডার্সকে দিয়ে দিবে। তো এটার চালানি কারবারে প্রেরিত পণ্য যদি সরাসরি রেওয়ামিলে দেওয়া থাকে সেটা আমরা সম্পত্তি পাশে চলতি সম্পত্তি হিসেবে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা চলতি সম্পত্তি হিসেবে নিয়ে নিই। আর্থিক অবস্থার বিবরণীতে চালানি কারবারে প্রেরিত পণ্য নেওয়া হচ্ছে 10,000 টাকা। একইভাবে উদ্ধৃতপত্রে চালানি কারবার প্রেরিত পণ্য 10,000 টাকা চলতি সম্পত্তি হিসেবে নেওয়া হলো। তো চালানি কারবারের প্রেরিত পণ্য সম্পর্কে একটু ডিটেল জেনে নিই। চালানি কারবারে যদি রেওয়ামিলে দেওয়া থাকে প্রেরিত পণ্য 1500 টাকা এবং সমন্বয়ে যদি এরকম দেওয়া থাকে যে প্রেরিত পণ্যের চালান প্রাপক 2,000 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ থার্ড পার্টি যারা আছে তারা সেই ব্যক্তিরা 1500 টাকার পণ্যকে 2,000 টাকা বিক্রি করেছে এবং সেই থার্ড পার্টিটি 5% কমিশন গ্রহণ করবে। তো উক্ত প্রতিষ্ঠান যেমন মেরিন ট্রেডার্স 1500 টাকা দিয়ে একটি পণ্য থার্ড পার্টিকে প্রেরণ করেছে, সেই থার্ড পার্টি 2,000 টাকায় বিক্রি করেছে। এই 2,000 টাকার 5% রেখে সে বাকি টাকা মেরিন ট্রেডার্সকে ফেরত দিয়ে দিবে। ওইখান থেকে আমরা চালানি কারবারের মুনাফা বের করে নিতে পারি। আচ্ছা, একটু দেখি তো এটি সমাধান কীভাবে করব। চালানি কারবারের বিক্রয় মূল্য অর্থাৎ থার্ড পার্টি বিক্রি করেছে 2,000 টাকায় এবং সে এই 2,000 টাকার 5% কমিশন নিয়েছে 100 টাকা, আর বাদ বাকি টাকা এই মেরিন ট্রেডার্সকে ফেরত দিয়েছে 1,900 টাকা। কিন্তু মেরিন ট্রেডার্সের ওই পণ্যটি বানাতে খরচ হয়েছিল 1,500 টাকা। এতে মেরিন ট্রেডার্সের মুনাফা অর্জন হয় 400 টাকা। তো এরকম চালানি কারবারের মুনাফা এটা পরোক্ষ পরিচালনা আয়তে আসবে। পরোক্ষ পরিচালনা আয়টা এই পরিচালন ব্যয়ের ঠিক আগে অন্তর্ভুক্ত করতে হয়। তো পরোক্ষ পরিচালন আয় আরও আসে এন্ট্রি, অন্যান্য এন্ট্রি যেমন প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, এই দুইটা এন্ট্রিও আসে চালানি কারবারের মুনাফার সাথে। অর্থাৎ এই পরোক্ষ পরিচালন আয় এই ঘরে প্রাপ্ত বাট্টা যদি থাকে আমরা এখানে আনবো, প্রাপ্ত কমিশনও পরোক্ষ পরিচালনায় আনবো এবং চালানি কারবারের মুনাফা যদি হয় সেটা পরোক্ষ পরিচালন আয়ে অন্তর্ভুক্ত করব, সবগুলো যোগ আকারে। আর চালানি কারবারের যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ আমরা যে পরিচালন ব্যয় লিখছি সেই পরিচালন ব্যয়টাই পরোক্ষ পরিচালন ব্যয় সেখানে অন্তর্ভুক্ত করব যদি চালানি কারবারে মুনাফা না হয়ে ক্ষতি হয়। তো এখানে মুনাফা বা ক্ষতি কোনোটাই বের করতে বলেনি, সরাসরি রেওয়ামিলে দেওয়া ছিল ক্রয় মূল্যটা, এই জন্য আমরা এটা অবিকৃত পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করলাম চলতি সম্পদে। এরপর
প্রাপ্ত সুদ অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রারম্ভিক মূলধন অন্তর্ভুক্ত হয়েছে, ইজারা সম্পত্তি অন্তর্ভুক্ত হয়েছে। প্রদেয় বিল, প্রদেয় বিল, প্রাপ্তিয় বিল, এটা আর্থিক অবস্থার বিবরণীতে আসে। প্রাপ্য বিল আসে চলতি সম্পদে, প্রদেয় বিল আসে চলতি দায়। তাহলে প্রদেয় বিল চলতি দায়ে নিয়ে আসবো আমরা। প্রদেয় বিল 20,000 টাকা। একইভাবে আমরা উদ্ধৃতপত্রে প্রদেয় বিল সরাসরি নিয়ে আসব। প্রদেয় বিল আউটার কলাম লিখতে হবে, যেহেতু এর সাথে সমন্বয় নেই। প্রদেয় বিল 20,000 টাকা, সেটা চলতি দায় প্রদেয় বিল 20,000 টাকা হিসেবে চলে আসবে। এরপর প্যাকিং খরচ, এটা পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত হবে। এটা কারখানার খরচ, পরিচালন ব্যয়, প্যাকিং খরচ অন্তর্ভুক্ত হবে আউটার কলমে 2700 টাকা। এটা লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে খরচ হিসেবে দেখাবো 2700 টাকা। এরপর অগ্রিম মজুরি, অগ্রিম বা বকেয়া কোনো এন্ট্রি থাকলে সরাসরি এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে, এটা আর বিশদ আয় বিবরণীতে আসবে না। তাহলে অগ্রিম মজুরি অর্থাৎ অগ্রিম খরচ, যেটা চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে। অগ্রিম কোনো কিছু খরচ হলে এটা চলতি সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে অগ্রিম মজুরি আমরা চলতি সম্পত্তিতে নিয়ে আসি। $5,000 টাকা। ঠিক একইভাবে উদ্ধৃতপত্রে সম্পত্তি পাশে আমরা অগ্রিম মজুরি লিখে ফেলব। দেনাদার পাওনাদার অন্তর্ভুক্ত হয়েছে। নগদ তহবিল, এটা চলতি সম্পদের প্রথম এন্ট্রিটা হবে। নগদ তহবিল 10,500। একইভাবে সম্পত্তি পাশে প্রথম এন্ট্রিটি হবে 10,500 টাকা নগদ তহবিল। এবং শেষ এন্ট্রি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা চলতি দায় হিসেবে আমরা দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 50,000 টাকা। একইভাবে উদ্ধৃতপত্রে ক্রেডিট পাশে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 50,000 টাকা দেখাবো। তো সবগুলো এন্ট্রি অন্তর্ভুক্ত করা শেষ। আমরা একটু দেখি, জাস্টিফাই করি। মোট লাভ 56,000 টাকা উভয় পাশে মিলে গেছে। এটা আবার পরবর্তীতে লাভ লোকসান হিসেবে আসবে, সেটা হিসাব বিকাশ করে অর্থাৎ এই পাশে ডান পাশে যোগ করে হয় 60,500 টাকা। 60,500 থেকে ডেবিট সাইডের টাকাগুলো বিয়োগ করে পাচ্ছি নিট লাভ 12,400। এটা নতুন পদ্ধতিতে আমরা নিট মুনাফা 12,400 টাকা পেয়ে যাচ্ছি। তো এই 12,400 টাকা এই মালিকানার সত্ত্ব বিবরণীর সাথে যোগ হয়ে যাবে। তাহলে মালিকানার সত্ত্ব টাকা পাবো 92,400 টাকা। 92,400 টাকা অবশ্যই পুরাতন পদ্ধতির উদ্ধৃতপত্রে যে হিসাব নিকাশ এর সাথে মিলে যাবে 92,400 টাকা। তো এরপর আর্থিক অবস্থার বিবরণী, মোট সম্পত্তি পেয়েছি 1,91,400 এবং মোট দায় ও মালিকানার সত্ত্ব পেয়েছি। এখানে মালিকানার সত্ত্ব টাকা অন্তর্ভুক্ত করা হয়নি, এই জন্য হিসাব পাওয়া যাচ্ছে না। আমরা একটু মালিকানার সত্ত্ব টাকা অন্তর্ভুক্ত করে নিই, 92,400 টাকা। তো এই 92,400 টাকা আমরা যদি এই মোট মালিকানার সত্ত্ব ও দায়ের সাথে যোগ করে নিই, তাহলে আমাদের 1,91,400 টাকা পেয়ে যাচ্ছে। অর্থাৎ উভয় পাশে মিলে গিয়েছে, মোট সম্পত্তি ও মালিকানার সত্ত্ব, দায় মালিকানার সত্ত্ব পরিমাণটা মিলে গিয়েছে। একইভাবে পুরাতন পদ্ধতি উদ্ধৃতপত্রে দায়সমূহ ও সম্পত্তিসমূহের ব্যালেন্সটা মিলে গিয়েছে। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।